সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আপনাদেরকে স্বাগত। এই মাসটি এমন একটি মাস যেখানে ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সফল এবং সার্থক হবার মাস। এই মাসে ছাত্ররা রক্ত দিয়েছে, গণমানুষ এই আন্দোলনে যোগ দিয়েছে, পেশাজীবী শ্রেণী, ছাত্র, যুবক সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদকে মুক্ত করেছে এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং এই জুলাই আগস্ট বাংলাদেশের ইতিহাসে তথা সমগ্র বিশ্বের ইতিহাসে অজয় অক্ষয় হয়ে থাকবে। যতবার জুলাই আগস্ট আসবে ততবারই এই স্মৃতি আমাদেরকে তাড়িয়ে। সম্মানিত সুধীবৃন্দ, চট্টগ্রাম টেলিভিশনের এই আলোচনার বিষয় হচ্ছে স্মৃতিতে জুলাই, গণ অভ্যুত্থান এবং লক্ষ্য ও অর্জন কত দূর। এ বিষয়ে কথা বলবার জন্য যিনি চট্টগ্রামে পেশাজীবী আন্দোলনকে এগিয়ে নিয়েছেন তিনি হলেন জাহিদুল করিম কোসি। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক, সাংবাদিক জগতের একজন উজ্জ্বল নক্ষত্র এবং দীর্ঘদিন সাংবাদিক পেশায় সাহসিকতার সহিত যিনি চট্টগ্রামে সাংবাদিকতার কাজ করে যাচ্ছেন। তিনি আমার ডান পাশে বসে আছেন। এরপরে বসে আছেন নীল আফরোজ। তিনি এই জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক ছিলেন। এমন সময় সমন্বয়ক ছিল, মৃত্যুটা সামনে ছিল, মৃত্যুটাকে সামনে দেখেছেন। নীল আফরোজ এখন এনসিপির দায়িত্বে আছেন এবং একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়বার জন্য চেষ্টা করছেন। আজকে আপনাকে এই অনুষ্ঠানে আসবার জন্য আপনাদের দুইজনকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার প্রথম প্রশ্ন জনাব জাহিদুল করিম কোচি আপনার কাছে, স্মৃতিতে জুলাই গণ অভ্যুত্থান লক্ষ্য অর্জন কত দূর? জুলাই আগস্টটাতে মহাবিপ্লব হয়েছে বাংলাদেশের ইতিহাসে। এ ধরনের বিপ্লব পৃথিবীর ইতিহাসে কম। ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্যে 17 বছর ধরে আমরা যারা গত আন্দোলন করে আসছি, সেই আন্দোলনের ধারায় ছাত্র জনতার ছাত্রদের যেই আন্দোলন অভ্যুত্থান, সরকারের ফ্যাসিবাদের বিরুদ্ধে উত্থান, সেই উত্থান জুলাই 17 বছরের আন্দোলন এবং গত জুলাই আগস্টের আন্দোলনে সে একাত্ম হয়ে এদেশের জনগণ বিদ্রোহ করে শেখ হাসিনা পরাভূত করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এটা ইতিহাসের শিক্ষা। এই শিক্ষা থেকে যারা আগামীতে ক্ষমতা আসবেন তাদেরকেও শিক্ষা নেওয়ার জন্য আমি প্রথমে অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন জুলাই আগস্টের আমরা কিন্তু সবসময় রাজপথেই ছিলাম। আন্দোলনে কিন্তু দেশের মানুষ অত্যাচার নিপীড়ন সহ্য করে গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। আপনারা জানেন আমি যে পত্রিকা চাকরি করি, সেই পত্রিকা প্রথমে আমি দৈনিক বাংলা বিচিত্রায় ছিলাম, সেটাও সেটা বন্ধ করে দিয়েছে। 72 সালে আপনার যখন নতুন সরকার গঠন হলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তখনও 75 সালে কিন্তু বাকশাল কায়েম করার মধ্যে সমস্ত সংবাদপত্র বন্ধ। তখন কিন্তু আমি বেকার হয়ে গেছিলাম। তারপরে আপনার এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের 16টা বছর আপনারা দেখেছেন আমাদের দৈনিক বাংলা বিচিত্রা বন্ধ করে দিল। এরপরে সে আবার দেশে জয়েন করলাম, আমার দেশে বন্ধ করে দিল তিনবার। এবং আমাদের যে সম্পাদক, প্রথিত সম্পাদক মাহমুদুর রহমানকে কীভাবে নির্যাতন করেছে, শেষ পর্যন্ত উনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন। কিন্তু দেশ ছেড়ে চলে গেলেও তিনি কিন্তু সেখান থেকে আপনার তার লেখনীকে কখনো স্তব্ধ করেননি। এবং এই কারণেই কিন্তু মানুষ বিদেশে যারা ছিলেন, আমাদের সংবাদপত্রের সাথে যারা জড়িত ছিলেন, যারা টকশো করতেন, সবাই কিন্তু গত 17 বছর ধরে অত্যাচার নিপীড়নের কথা বলতে এসছে।
এবং জুলাই আগস্টে এসে যখন ছাত্রদের উপর অত্যাচার নিপীড়ন শুরু হলো এবং এই নিপীড়নের বিরুদ্ধে সবাই কিন্তু এক হয়ে গেল। 17 বছরের যারা যোদ্ধা, রাজপথের যোদ্ধা, আপনি জানেন লক্ষ লক্ষ লোক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, গুম করে ফেলেছে, জেল জুলুমের মধ্যে এক একজনের বিরুদ্ধে 120টা 178টা পর্যন্ত 200 300 400 মামলা হয়েছে। ফেসিবাদ এমনি করে, ফেসিবাদের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ কিন্তু সেই 16 বছরের অত্যাচার থেকে শুরুতে। এবং গত 3টা নির্বাচন জানেন আপনারা, আমরা ভোট দিতে পারিনি। আমার মতো একজন, মানে আমাকে নিজেকে আমি একজন মোটামুটি পরিচিত সাংবাদিক। 2014 সালে 8 সালে আমি বিবিসির সাথে সম্পর্কিত ছিলাম, বিবিসির সংবাদদাতা হিসেবে আমি ভোট দিতে পারিনি। 14 সালেও ভোট দিতে পারিনি, 18 সালে তো দিতেই পারিনি। এই হচ্ছে অবস্থা। এই অবস্থা কিন্তু আমার না, শুধু সারা বাংলাদেশের মানুষের, তরুণ সমাজের। আজকে যিনি আমার পাশে বসে আছেন এই তরুণী, তারও সমস্যা ছিল। ধন্যবাদ জনাব জাহিদুল করিম কোচি, আপনাকে অত্যন্ত সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করেছেন। আমার এখন প্রশ্ন হচ্ছে, নীলা আফরোজ, জীবন এবং মৃত্যু, আপনারা কোন লক্ষ্য অর্জন করবার জন্য মৃত্যুকে সামনে নিয়ে আসলেন? মৃত্যুকে বরণ করবার জন্য শেখ হাসিনার মতো এক সাহসী ফ্যাসিবাদের বিরুদ্ধে চট্টগ্রামকে আন্দোলনের সূতিকাগারে পরিণত করেছেন, সেই বিষয়টি তুলে ধরুন। কোটা আন্দোলন ছিল আসলে বৈষম্যমূলক যে সমাজটা গত 15-16 বছর ধরে শেখ হাসিনা বিল্ড আপ করতে চাইছে, ওইটার বিরুদ্ধে। যেমন কোটার ফলে 56% মানুষই হচ্ছে কোটায় চাকরি পাচ্ছে, আর বাকি 44% যা হোক মেধায়, তাও লিঙ্ক লবিংয়ের ক্ষেত্রে ঘুষ, বাণিজ্য, চাঁদাবাজি, মানে 100% যেই আসনগুলা বা যেই পদগুলো আছে সেই পদগুলাতে হচ্ছে যোগ্যতার ভিত্তিতে কোনো আমলা বা কোনো সরকারি অফিসার তারা নিয়োগপ্রাপ্ত হচ্ছিল না, যার কারণে আমাদের দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। এছাড়া তাদের অন্যায়গুলো নিয়ে কথা বললে গুম, খুন, জেল, জরিমানা এগুলো তো আছে। তারপরে হচ্ছে যে ছাত্রলীগ, মানে ছাত্রলীগদেরকে বলা হতো যে ছাত্র সংগঠন, তারা ছাত্রদের অধিকার নিয়ে কথা না বলে তারা একটা সরকার বাহিনী কিংবা একটা রাজনৈতিক দলের যে মানে ফ্যাসিবাদের পক্ষে বা রাজনৈতিক দলের যে এজেন্ডা সেটা তারা বাস্তবায়ন করত। তো কোটা আন্দোলন চলছিল, শুরু থেকে এটার পক্ষে ছিলাম। তবে 15 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভাই বোনদের উপর হামলা করা হয়, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। এরপর থেকে আসলে জুলাই গণঅভ্যুত্থান আন্দোলন, যদি জিজ্ঞেস করেন যে আন্দোলনে কেন যাওয়া, আন্দোলনে যাওয়া হচ্ছে যে এই যে অন্যায় 15 বছর চোখের সামনে দেখে আসছি, কোনো কথা বলতে পারছি না অন্যায় নিয়ে কথা বললে বিভিন্ন ধরনের ফেসবুক ট্রলিংয়ের শিকার, তারপরে সাইবার বুলি, হ্যারাসমেন্ট সহ বিভিন্ন ধরনের ব্যাপারগুলো তো আমরা নারীরা দেখে এসেছি। তো এইসব নিয়ে আসলে আমরা খুবই ক্ষুব্ধ ছিলাম এবং সেই ক্ষোভটা প্রকাশ করতেই হচ্ছে যে আন্দোলনে যাওয়া। এবং যখন আমার ভাইদের রক্ত ঝরেছে, যে আমাদের ভাইদের বোনেদের রক্ত ঝরিয়েছে, সে আর ক্ষমতায় বসে থাকতে পারবে না, এরকম একটা চিন্তা চেতনা থেকেই আমাদের আন্দোলনে যাওয়া এবং এই আন্দোলনটা সফল করা। জনাব জাহিদুল করিম কোচি, আপনি একজন প্রবীণ সাংবাদিক এবং একজন সাহসী লেখক, কলম যোদ্ধা এবং একজন বক্তা। নীলা আফরোজ বলেছেন, জুলাই আগস্টে যে লক্ষ্যে আমরা রক্ত দিয়েছি সেটি এখনো অর্জিত হয়নি। আপনি এই বিষয়টা আপনাকে ধন্যবাদ। আবারও আমি তো বারবার বলেছি লক্ষ্য অর্জিত হয়নি। বিপ্লবের পরে কিন্তু এখন আমাদের কি করতে হবে? আমাদেরকে এখন করতে হবে ওই যে আমি বললাম যে আমলাতন্ত্রে যারা এই জুলাই গত 17 বছর বেনিফিশিয়ারি, আমলারা, পুলিশ যারা অত্যাচার নিপীড়ন করেছে এবং যেসব আমলারা এই সাবেক ফ্যাসিবাদী সরকারের পক্ষে প্রকাশ্যে জনগণের বিরুদ্ধে কাজ করে, তাদের চাকরির অবসান ঘটানো উচিত। আপনি নতুন সমাজ গড়ার জন্য এই তরুণ সমাজকে, যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে গত 15 জুলাই আগস্টের বিপ্লবে অংশ নিতে, তাদেরকে আপনি যদি চাকরি দিয়ে দেন, যারা যুদ্ধ করেছে,
যারা ফাইট করছে এগুলো ডকুমেন্টারি আছে, কারণ সারা পৃথিবীতে ডকুমেন্টগুলো ছড়িয়ে পড়েছে ইউটিউবের মাধ্যমে। এদেরকে যদি আপনি নিয়ে আসেন নতুন নেতৃত্বে, ওনাদের মতো যারা আন্দোলন সংগ্রাম করে আজকে এখানে এখন অবস্থান করছেন, আপনি আমি মনে করি দেশের পরিবর্তন হবে। নীল আফরোজ, তা আপনারা যে জুলাই আগস্টে রক্ত দিলেন, এখনো যে ফ্যাসিবাদ বসে আছে, এই বিষয়ে আপনাদের কোনো ভূমিকা নাই কেন? আমাদের এই বিষয়ে ভূমিকা নাই ব্যাপারটা এমন না। আমরা আমাদের সহযোদ্ধা জনাব হাসনাত আবদুল্লাহ, তিনি আমলাতন্ত্রের যেই দুর্নীতি, তারপরে হচ্ছে যে তাদের যে ফ্যাসিবাদ মনোভাব, এই ব্যাপারটা নিয়ে তিনি আওয়াজ তুলেছেন এবং আমরা এই ব্যাপারগুলোতে সোচ্চার। তবে এই ধরনের যারা ফ্যাসিবাদের সাথে যুক্ত ছিল তাদেরকে নিয়ে যখনই আমরা আওয়াজ তুলতে যাই, তখন সেটাকে মব ট্যাগিং দিয়ে হচ্ছে আমাদেরকে বন্ধ করে দেওয়া হয় এবং আমাদেরকে জিজ্ঞেস করা হয় হু আর ইউ। মানে আমাদের কোনো সেখানে অধিকার নাই সেটা নিয়ে কথা বলার। আমাদেরকে প্রশাসনিক ওয়েতে আগাইতে হবে, এটা প্রশাসনিক ব্যাপার, প্রশাসন বুঝবে, এরকম নানান ধরনের জটিলতার মধ্য দিয়ে আমাদেরকে পড়তে হয়। তবে আমার মনে হয় জুলাই বিপ্লবটা সফল হয়েছে একমাত্র আমাদের দেশের যেই জনগণ আছে তারা তাদের জায়গা থেকে সোচ্চার ছিল, তারা সচেতন ছিল, তারা বুঝতে পেরেছিল যে আমার টাকায় কেনাগুলি আমার সন্তানের উপরে চলতে পারবে না, আমার উপর চলতে পারবে না। তারা অন্যায়ের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছিল বলেই এই জুলাই বিপ্লবটা সফল হয়েছে। ঠিক তেমনিভাবে এই প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা জায়গায় যখন যেখানে অন্যায় দেখা হবে, আমার দেশের জনগণ যদি সোচ্চার হয়ে সেখানে আওয়াজ তুলে, আমার মনে হয় এই ফ্যাসিবাদ গোড়া থেকেই বিলুপ্ত হতে পারবে। যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছে তাদের থেকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে, তরুণ যুবকদেরকে, যুবতীদেরকে, আপনারা যারা আন্দোলন করছেন আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দ্রুত সরকারি চাকরি দিলে ফ্যাসিবাদ যেন আর কোনো সুযোগ পাবে না, এই কথাটার সাথে কি আপনি একমত না একমত না? এই কথাটার সাথে আমি আংশিকভাবে একমত। যেমন আমাদের আন্দোলনকারীদের মধ্যে অনেকেই শহীদ হয়েছে, অনেকেই আহত হয়েছে, অনেকের পরিবারে যোগ্য মানুষ আছে যারা দেশকে চালাবে। এই জুলাই বিপ্লবে আমার একটা অঙ্গহানি হয়, অঙ্গহানি হওয়ার পরে আমি যখন একটা অন্যায় করতে যাব তখন আমার ওই কথাটা মনে পড়বে যে এই দেশকে গড়ে তোলার জন্য সুন্দরভাবে আমার একটা অঙ্গহানি হয়েছিল, সুতরাং আমি এটা করতে পারি না, আমার রক্তের উপরে গড়া এই দেশ। এছাড়াও যারা আন্দোলনে ছিল তারা দেখেছে আসলে জুলাই আন্দোলন একটা আন্দোলন ছিল না। আমরা যারা আন্দোলনে ছিলাম কিংবা আমাদের এই পুরো জেনারেশনটা, জুলাইটা আমাদের কাছে একটা ট্রমার সমান। আমরা এই যে জুলাই মাস চলছে, ওই স্মৃতিগুলো যখন স্মৃতিচারণ করছি তখন নিজেদের মানসিক অবস্থাটা আমাদের স্থিতিশীল থাকছে না। তো আমার মনে হয় যে হ্যাঁ, যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে যোগ্যতা সম্পন্ন, অবশ্যই যোগ্যতা সম্পন্ন হতে হবে, যোগ্যতার ভিত্তিতেই তাদেরকে নিয়োগ। এবং উনি বারবার প্রশিক্ষণের বিষয়টা, এই প্রশিক্ষণটা প্রত্যেকটি সেক্টরে দরকার। আপনার মতামত কি? আমার মতামত এই ব্যাপারে আমি যোগ্যতার পরে প্রশিক্ষণের কথাটা, হ্যাঁ, প্রশিক্ষণের ব্যাপারটাতেও আমি একমত। কারণ হচ্ছে আমাদের যেই আমলাতন্ত্র বা আমাদের জনগণের সাথে কিভাবে ডিলিং করতে হবে, আমরা প্রশাসনের কাছে গেলেই দেখি মানে তারা হচ্ছে জনগণের সেবক হওয়ার পরেও তারা এমন ভাব নিয়ে বসে থাকে তারাই জনগণের মালিক। ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। আমাদের দেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণতন্ত্রের একটা দেশে জনগণই হয় আসলে রাষ্ট্রের মালিক এবং যারা সরকারি চাকরি করে তারা মূলত হচ্ছে যে জনগণের সেবক। এখন এই ব্যাপারটা হচ্ছে তাদের মধ্যে যদি মানসিকভাবে স্ট্যাবলিশ করা যেতে পারে, যারা আমলাতন্ত্রে থাকবে, যারা সরকারি জব হোল্ডার থাকবে, তাদের মধ্যে যদি এই ব্যাপারটা স্ট্যাবলিশ করা যায় তাহলে আমার মনে হয় জনগণ কিছুটা স্বস্তি পাবে। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন জনাব জাহিদুল করিম কোচি। আপনি সাহসী ভূমিকার জন্য আপনি চট্টগ্রাম সহ সারা দেশে আপনাকে আরেকটি জিনিস বলতে চাই। আমি কিন্তু প্রথম হচ্ছে বিনয়ী না হলে এই রাষ্ট্র চলতে পারে না। কারণ জনগণ অত্যন্ত, এই যে ঢাকা, আপনি চট্টগ্রামে পটিয়া থেকে
জেলা প্রশাসনে এসে একটা লোক যদি সেবা না পায় তার কি অবস্থা? এখান থেকে আপনি যদি ঢাকায় যায় সেবা না পান, আপনাকে সচিবালয়ে ঢুকতে গেলে কত কষ্ট। আর যারা আমরা সাংবাদিক হয়তো অ্যাক্রিডিটেশন কার্ড আছে সেই জন্য আমরা যেতে পারি, ওনারা তো যেতে পারছে না। তাহলে সেই জন্য আপনাকে আমলাতন্ত্রকে এক সংস্কার এবং পুলিশ সংস্কার ইমিডিয়েট দরকার। যেই বিপ্লবের জন্য, যেই উত্থানের জন্যে বিপ্লব সৃষ্টি হয়েছিল, এই মহাবিপ্লবের যেই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালিয়ে গেছে, তার সমস্ত অপকর্মকে ঢাকা দিয়ে আজকে নতুন করে নতুন থিম আপনাকে সৃষ্টি করতে হবে জনগণের উদ্দেশ্যে, তাইলেই কিন্তু বিপ্লব সফল হবে। তাহলে ধন্যবাদ নীল আফরোজ। যে বিষয়টি আমরা বলি না, বলার সাহস করি না, জাহিদুল করিম কোসি ওই আমলাতন্ত্রকে বারবার সে আঙ্গুল দিচ্ছেন। এই বিষয়ে ছাত্র এবং এনসিপি যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছে তাদের ভূমিকা কি হওয়া দরকার? আমাদের ভূমিকায় এতটুকুই থাকা দরকার যে আমরা আসলে ওই যে বললাম, আমলাদেরকে নিয়ে কোনো কথা বললে আমাদের উপর ট্যাগিং করে দেওয়া হচ্ছে যে আমরা মব জাস্টিস করতেছি, তারপরে আমাদের এইসব নিয়ে কথা বলার কোনো অধিকার নাই, কোনো রাইট নাই, আমরা কে, আমাদের এই অথরিটি কে দিছে, কোত্থেকে পাইছে, এই ধরনের অনেক কথাবার্তা আমাদের আসে। তো ছাত্রদের ভূমিকা এতটুকুই থাকবে যে ছাত্ররা যারা আমরা সচেতন আছি, এই ব্যাপারগুলো আমরা জানি, এই ব্যাপারগুলো আমাদের খেটে খাওয়া মানুষেরা কিন্তু জানে না যে দুর্নীতির মূল আখড়া কোথায়। রাজনৈতিক নেতৃবৃন্দ হচ্ছে যে জনগণের একজন প্রতিনিধি, সেও জনগণের সেবক এবং সে জনগণের প্রতিনিধি হয়ে জনগণের সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরবে। ঠিক তেমনি সরকারের মধ্যে যদি কোনো ধরনের কোনো দুর্নীতি, কোনো অন্যায় থাকে, তাহলে তার উচিত তার জায়গা থেকে সেটা জনগণের কাছে খোলাসা করা যে এখানে এই অন্যায়টা হচ্ছে, এখানে এই ব্যাপারটা হচ্ছে, আপনারা এটা নিয়ে আওয়াজ তোলাটা আপনাদের উচিত। তাহলেই আমাদের দেশের জনগণ সচেতন হবে এবং অন্যায়কে রুখে দিতে সক্ষম হবে। ধন্যবাদ নীল আফরোজ। আমরা দেখতে দেখতে শেষ পর্যায়ে, আমার শেষ প্রশ্ন জাহিদুল করিম কোসি, জুলাই আগস্টের চেতনাকে ধারণ করে আগামী সুন্দর বাংলাদেশ গড়বার আপনার পরামর্শগুলো কি? আমি মনে করি যে নির্বাচিত গণতান্ত্রিক সরকার নিরপেক্ষ ভোটের মাধ্যমে যিনি আবিষ্কার হয়, তারা বাংলাদেশকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যে তাদের জনগণের যে চাহিদা, সেই মৌলিক চাহিদাগুলো পূরণ করা। আমি আপনাকে বলছি, মৌলিক চাহিদার মধ্যে গণতান্ত্রিক অধিকার, যেই দিলে সে জনগণের গণতন্ত্রকে ফিরিয়ে দিতে হবে, বাক স্বাধীনতাকে ফিরিয়ে দেবে, ভোটের অধিকার ফিরিয়ে দেবে, এবং আমার যে বাঁচার যে অধিকার, সেই অধিকারগুলোকে যদি সুসংগত করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি গড়ে তোলার মাধ্যমে আগামী দিনে যারা রাজনীতিতে ক্ষমতায় আসবেন তারা যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে আপনার নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশ সোনার বাংলা, এই বাংলা, যেই বাংলাকে আমি ধারণ করি, যেই বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই বাংলার অবশ্যই নতুন দিগন্ত সৃষ্টি হবে। আমি 24-এর স্বাধীনতার পরে আমার এই প্রত্যাশা। নীল আফরোজ, জুলাই আগস্ট যদি দ্বিতীয় স্বাধীনতা হয়, তার মানে এই আগস্টকে ধারণ করে একটি দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদ মুক্ত আগামী সুন্দর বাংলাদেশ গড়বার জন্য আপনার পরামর্শগুলো কি? আমার পরামর্শ শুধু পরামর্শ না, এগুলো আমি আমার ওয়ার্ক শিডিউল হিসেবে আসলে নিয়ে রাখবো। প্রথম যে ব্যাপারটা হচ্ছে, কোচি ভাই বললেন যে আমার গণতান্ত্রিক অধিকার, তারপরে হচ্ছে যে বাক স্বাধীনতা, এই ব্যাপারগুলো থাকতে হবে। আমার মনে হয় আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, তবে পরবর্তীতে আর কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেই ক্ষেত্রে আমরা সচেতন থাকবো, সচেষ্ট থাকবো, এবং আমাদের যেই মৌলিক 5টা অধিকার আছে, সেই মৌলিক 5টা অধিকার আসলে বিগত 14-15 বছর ধরে আমরা দেখতে পাইনি। যেমন শিক্ষা খাতে দুর্নীতি, চিকিৎসা খাতে দুর্নীতি, বিভিন্ন সেক্টরগুলোতে দুর্নীতি হয়ে আসছে, এবং শিক্ষা এবং চিকিৎসায় এই দুইটা ব্যাপারকে তারা ব্যবসা হিসেবে ধরে নিয়েছিল। তো আমার পরামর্শ এটাই থাকবে এবং আমার ওয়ার্ক শিডিউল এটাই থাকবে যে আমি আমার দেশের শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে চাই, যাতে আমার দেশের যেই মেধাবীরা আছে সেই মেধাবীরা যাতে আমার দেশে উচ্চশিক্ষিত হয়ে আমার দেশেই তারা সেবা প্রদান করে। সাথে সাথে আপনাদের উচিত হার্ড স্কিলের সাথে আমরা যেটা পড়াই, সফট স্কিল,
এ বিষয়ে কি যে যে কারিগরি জ্ঞান এ বিষয়ে আপনার কোনো? খুব ভালো একটা উদ্যোগ যে আমাদের ছোট একটা দেশে বিশাল জনশক্তি আছে আমাদের, তো এই জনশক্তিটাকে কাজে লাগিয়ে যদি আমাদের দেশকে উন্নত করার সুযোগ থাকে তাহলে আমরা সেটা কেন করব না। এটা খুব ভালো একটা উদ্যোগ এবং বেকারত্ব এর মাধ্যমে অনেক উপকার হবে, আমাদের রেমিটেন্স বাড়বে, দেশের বৈদেশিক মুদ্রা বিপুল পরিমাণে আয় হবে, তারপর আমাদের দেশের যেই জনগণ আছে, খেটে খাওয়া মানুষ আছে, তারা একটু ভালো জীবন ব্যবস্থা পাবে। তারপর হচ্ছে যে যারা অদক্ষ আছে প্রশিক্ষণের মাধ্যমে তারা দক্ষতা অর্জন করবে এবং তারা দেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবে। নীল আফরোজ, আপনারা জীবন বাজি রেখে জুলাই আগস্টে আন্দোলন করেছেন। আজকের অনুষ্ঠানে আসবার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আগামী সুন্দর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত একটি প্রশাসন এবং আগামী সুন্দর বাংলাদেশ গড়তে হলে দক্ষ জনবল তৈরি করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে অতিথিদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।